আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি তার সুদীর্ঘ লন্ডন সফর থেকে ফিরে এসেছেন। তিনি লন্ডনে গিয়েছিলেন মূলত সাংগঠনিক কর্মে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক, অবশ্যই এটা অনানুষ্ঠানিক বৈঠক, দীর্ঘ বৈঠক, এবং সে বৈঠক সম্পর্কে আমরা কিছু জানি না। তবে সেখানে তিনি গিয়েছেন। বাংলাদেশে বসে আমরা যে সকল আলোচনা করেছি তার পাদপীঠ হলো, প্রেক্ষাপট হলো বা অন্তর্নিহিত তাৎপর্য হলো যে সামনে বিএনপি রাজনীতি কিভাবে চলবে এবং বিএনপির যে অতি গুরুত্বপূর্ণ যে পদটি, মহাসচিবের পদ, এটি জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব রাখবেন কি রাখবেন না, তিনি থাকবেন কি থাকবেন না, অথবা উল্টো দিকে যদি বলি তাকে রাখা হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। দ্বিতীয়ত, প্রথম যেভাবে মনে করা হয়েছিল যে এই সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিবে, তারপর তারা চলে যাবে। তারপর আবার ভাবা হয়েছিল যে ঠিক আছে, এই সরকার যদি সবকিছু ভালো করে, থাকুক না, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, তারা সুন্দর মতো সবকিছু চালাক এবং একটা স্ট্যাবল অবস্থা যখন হবে তখন যেটিকে মির্জা ফখরুল যৌক্তিক সময় বলতেন, তারপরে তারা নির্বাচন দিয়ে চলে যাবে এবং নির্বাচনে সঙ্গতি কারণে বিএনপি আসবে। কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পর্দার আড়ালে এমন কিছু চক্রান্ত হচ্ছে এবং ক্ষমতার চেয়ার থেকে এমন সব কর্মকাণ্ড হচ্ছে, এমন সব নিয়োগ হচ্ছে, এমন সব বদলি হচ্ছে, যাতে কিনা বিএনপি আতঙ্কিত হয়ে পড়ছে যে এ সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয়ত, বিএনপি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে গিয়ে এই প্রথম ইতিহাসের একটা সন্ধিক্ষণে পড়েছে। গত সেই 2009 থেকে 2014 পর্যন্ত তাদের এক ধরনের ট্রেন্ড ছিল। তখন বিরোধী দল, সংসদে বিরোধী দল এবং সংসদে বিরোধী দল হওয়া সত্ত্বেও বিএনপির এমপি, মন্ত্রী, নেতাদের একটা যথেষ্ট গুরুত্ব ছিল আপ টু 2014। কিন্তু 2014 পরে এটা ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যা কিনা 2024 সনে এসে সেই সেপ্টেম্বর, জুন, জুলাই, তো জুলাই, এপ্রিল, মে, জুন পর্যন্ত ধরেন, জুলাইতে তো আন্দোলন চাঙ্গা, এখানে জুলুম দিয়ে, অত্যাচার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে রীতিমতো এমনভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল যে এরা আবার নতুন করে দাঁড়াবে, রাজনৈতিক নেতৃত্ব দেবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে, তারেক রহমানকে আন্দোলন করে বাংলাদেশে নিয়ে আসবে, বেগম জিয়াকে জেল থেকে বের করবে। এই জিনিসগুলো কল্পনার মধ্যে ছিল না। একই কথা জামাতের ক্ষেত্র। জামাতের গোলাম আজম সাহেবের মৃত্যু হলো, অনেকে চিন্তা করেছিল যে সাইদুদ্দি সাহেবের যেদিন মৃত্যু হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর কারণ হলো সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে, সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে যে বিশাল আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের মানে যান প্রায় যায় যায় অবস্থা। তো পরবর্তীতে জামাতের প্রতি জুলুম এবং নির্যাতন করে 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 জামাতকে এতটা অবদমিত করে ফেলা হয়েছে যে জনাব দেলোয়ার হোসেন সাইদি যখন মারা গেলেন তখন সরকার যেভাবে চেয়েছে ওভাবেই লাশ দাফন হয়েছে, এমনকি তার কবরের কাছে লোকজনকে যেতে দেওয়া হয়নি। তো এই ছিল সরকারের ক্ষমতা। তো পরিবর্তিত পরিস্থিতিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এলেন, সবাই ধরে নিয়েছিলেন যে এই সরকারটি হবে লতিফুর রহমান সরকারের মতো অতীতের, এই সরকারটি হবে হাবিবুর রহমান সরকারের মতো, এই সরকারটি হবে জাস্টিস শাহাবুদ্দিন সরকারের মতো, সেনাবাহিনী সারা বাংলাদেশের টহল দিবে, বাঘে মহিষে একসাথে পানি খাবে, এবং এখানে অতিরিক্ত 111-এর সময় সরকার যেটা ভীতির সৃষ্টি তৈরি করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেইভাবে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে সরকার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবে। কিন্তু দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, সবকিছু হলো, কিন্তু এই একটা জিনিসও এক্সপেক্টেড হলো না। অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভয় পালিয়ে গেলেন, তারা বাংলাদেশে তাদের ধনসম্পদ যা ছিল নিরাপদে নিয়ে গেলেন, বাংলাদেশের ভিতরে যারা থাকার তারা থাকলেন, অনেকে সব জায়গাতে আত্মীয় স্বজন মিল মহব্বত করে ফেলেছেন বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এমনকি সরকারের সঙ্গে। ফলে এখানের রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে যা হয়, প্রতিপক্ষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আওয়ামী লীগের হয়নি, বরং আওয়ামী লীগ
এখন অতীতের যে কোনো সময়ের চাইতে, মানে গত 10 বছরের যে কোনো সময়ের চাইতে নিরাপদে আছে। অর্থাৎ এখন তাদের প্রতি পাবলিক সেন্টিমেন্ট গ্রো করেছে, অনেকে অনেক কাজ করছেন, অনেক অনেক কথা বলছেন, যা কিনা আলটিমেটলি তাদের প্রতি সহানুভূতি তৈরি করে ফেলেছে। আর অন্যদিকে যেটি হচ্ছে, অপ্রত্যাশিতভাবে বিএনপির নেতাকর্মীরা যে স্বাধীনতার সুফল পেয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, এটাকে দলের চপলমতি তরুণ, এরপরে দলের মধ্যে যে সকল দুর্নীতিবাজ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, মন্দ লোক রয়েছে, তারা এটাকে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ফলে প্রতিটি জনপদে এখন বিএনপির দুর্নাম এবং বদনামের শেষ নেই। দল প্রাণান্ত চেষ্টা করছে, জনাব তারেক রহমান সাহেব দলের বড় বড় নেতাকে বহিষ্কার করার চেষ্টা করেছেন, শোকজ করার চেষ্টা করেছেন, অনেক কমিটি বাতিল করেছেন, কিন্তু যেই লাউ সেই কদু। এমনকি তার খুব প্রিয়জন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি চট্টগ্রামে গেলেন এবং সেই বহরের মধ্যে দেখা গেল এসএলএমের গাড়ি ঢুকে গেছে, এবং এটা যখন জানাজানি হলো, সিসি র পড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে তাকে শোকজ করলেন। এরপর আরও বড় বড় পর্যায়ের কয়েকজন নেতা তারা এলাকাতে গেছেন, মোটরসাইকেল মহড়া করেছেন। অর্থাৎ যা হয়, ধরুন আওয়ামী লীগের বা বিএনপির বড় বড় যারা নেতা রয়েছেন তাদের অনেক হাজার হাজার নেতাকর্মী থাকে, তো যখনই তিনি এলাকাতে যান এরকম শত শত মোটরসাইকেল চলে আসে তাকে রিসিভ করার জন্য। এটা ট্র্যাডিশন। তো এটা এই সময়তে যেন না হয়, বিএনপি সেটা চেষ্টা করেছে। যে সকল নেতা এলাকাতে গিয়ে বড় সমাবেশ করেছেন, এরকম শোডাউন করেছেন, গেট ঠেট করেছেন, তাদেরকেও কিন্তু শোকজ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অকাজ যেটা হয়েছে, গার্মেন্টসগুলোতে, শিল্প কলকারখানাগুলোতে, মার্কেটগুলোতে বদনাম ছড়িয়ে পড়েছে যে বিএনপির লোকজন এই আওয়ামী লীগের জমানার চাইতে বেশি করে চাঁদা আদায় করছে, এবং বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একটা ভাগাভাগি হয়ে গেছে, যেই লাউ সেই কদু। তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতা পায়নি, এর মধ্যেই এই অবস্থা হয়ে গেল। যদি ক্ষমতা যায় তাহলে কি হবে? এক। 2 নম্বর হলো যে এই দেশের এই ক্রান্তিকালে তারেক রহমান সাহেব কোথায়, তিনি কেন আসছেন না, তিনি এসে এই জিনিসগুলো কেন সমাধান করছেন না? এখন দলের একটা সুসময়, এই সুসময়টিতে যদি তিনি দলকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, তাহলে তিনি তো জীবনে আর পারবেন না, আলোচনা হচ্ছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়েও দলের ভিতরে বাইরে অনেকে অনেক কথা বলছেন। তাকে যারা অপছন্দ করেন তারা প্রচার করছেন যে তিনি আসলে মহাসচিব থাকতে চান না, ভদ্রভাবে, মানে তাকে তাড়িয়ে দেওয়া হোক বা তাকে বাদ দেওয়া হোক, বিনিময়ে নতুন কাউকে নেওয়া হোক, এই কথার পরিবর্তে বলার চেষ্টা করছেন যে এই লোকটি একেবারেই সাধারণ মানুষ, তার পদ পদবীর প্রতি আকাঙ্ক্ষা নেই, তিনি বহুবার চেষ্টা করছেন যে এই পদটি ছেড়ে দেওয়ার জন্য। তো এরকম দেশের গুরুত্বপূর্ণ একটি সময়, যখন প্রচুর পরিশ্রম করতে হবে, ছুটোছুটি করতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, তো সেখানে মির্জা ফখরুল সাহেবের মতো একজন মানুষ, যার কিনা মহাসচিব হওয়ার কোনো আগ্রহই নেই, তো তাকে এখানে না রাখাই ভালো, নতুন লোক আনা ভালো। এখানে সালাউদ্দিন সাহেব এসেছেন, তিনি বয়সে তরুণ, জনাব তারেক রহমান সাহেবের খুবই কাছের মানুষ, তিনি আছেন, তাকে বানানো হোক। অথবা দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে শরীর স্বাস্থ্য ভালো আছেন, জনাব গয়েশ্বর বাবু, ভারতের সাথে ভালো সম্পর্ক, একেবারে চটকদার বক্তব্য দেন, লেখাপড়া ভালো, তাকে বানানো হোক। অথবা মির্জা আব্বাসকেও বানানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। এমনকি আমির খসরু মাহমুদ সাহেবকে বানানো যেতে পারে। সেখানে মির্জা ফখরুল সাহেব থাকতে চাচ্ছেন না, কেন তাকে রাখা হবে? এরকম দলের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে, তখন তিনি লন্ডনে গেলেন। তো লন্ডনে গিয়ে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে কি বৈঠক করেছেন সেটা তার আর জনাব রহমান সাহেবের ব্যাপার। আর তিনি ওখানে বেশ কয়েকটি কর্মী সভা করেছেন, সেখানে তার যে বক্তব্যগুলো, প্রায় সব বক্তব্যই দেশের মূলধারা গণমাধ্যমে লিড নিউজ হয়েছে, কেন কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেখানে জামাত নিয়ে কথা বলেছেন, তারপরে রাজনীতিতে শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছেন, যে এখন নির্বোধদের রাজনীতি হবে না, মেধা যোগ্যতা লাগবে। প্রতিপক্ষ যেখানে টেকনোলজিক্যালি এগিয়ে আছেন, তো সেখানে আপনি সেই মান্দাত্তার আমলের গুলতি দিয়ে রাজনীতি করবেন, এটা হবে না। এখানে আপনাকে প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে, মেধা নির্ভর রাজনীতি করতে হবে, লেখাপড়া জানতে হবে। এই কথাগুলো একেবারে চিরন্তন সত্য, যেটা তিনি লন্ডনে বসে বলেছেন বাংলাদেশে। এটি সব পত্রপত্রিকা প্রকাশ করেছে, এবং এখানে স্পষ্টত তিনি জামাতকে ইঙ্গিত করেছেন। এই মুহূর্তে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো যাচ্ছে না। এখন বিএনপি জামাত ধরো, জামাতের সঙ্গে প্রতিযোগিতা করো, কিন্তু কিভাবে করবে? এখন তো সেই আওয়ামী লীগ জমানার মতো তলোয়ার নিয়ে যুদ্ধ করা যাবে না। এখন কোনো অবস্থাতেই যাকে বলা হয় চাপাতি নিয়ে সেই শিবিরকে
আক্রমণ করা যাবে না, বা শিবিরও সেই আগে যেখানে শিবিরের রক্কাটা যে জমানা ছিল এরশাদ জমানাতে, চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের একটা বিরাট বদনাম ছিল, তারা রক কেটে ফেলে। তো এখন সেই রক্ষাটা শিবিরের পক্ষে সম্ভব নয়। শিবির এখন যে প্রযুক্তি ব্যবহার করছে, মিডিয়া ব্যবহার করছে এবং বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে দেশি বিদেশে একেবারে অনেকের ক্যারেক্টার অ্যাসাসিনেশন ঘটিয়ে দিচ্ছে। মানে অনেকটা যেভাবে আমাদের দেশে আমরা ছোটকালে শুনেছিলাম যে হাইড্রোজেন বোমা। তো হাইড্রোজেন বোমাটা কি? হাইড্রোজেন বোমা আমরা ছোটকালে যেটা একেবারে যেটা 1-2-তে পড়তাম, যে এই বোমাটা হলো এরকম বোমা যেটা মানুষ মারবে না, কিন্তু এটা একটা দুর্গন্ধ ছড়াবে। আমরা যেটিকে ভাষায় বলি যে মানুষের যে বায়ুত্যাগ আরো ভালো করে যেটিকে বলা হয় পাদ, মানে খুব দুর্গন্ধযুক্ত মানুষ যখন পাদ দেয় তখন আশেপাশে যেমন একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যায়, তেমনি এই হাইড্রোজেন বোমা ব্রাস্ট হওয়ার মাধ্যমে এইরকম বিভৎস পাদের গন্ধ তৈরি হবে এবং সেই গন্ধে পুরো দেশ জাতি মরে যাবে। বিল্ডিং ভাটবে না, কোনো কিছু মরবে না, এবং পাদের গন্ধে গরুও মরবে না, শুধু মানুষ মরবে আর কি। আমরা এই জিনিসগুলো 1-2-তে যখন পড়তাম তখন এই হাইড্রোজেন বোমার সম্পর্কে নতুন আবিষ্কৃত হয়েছে এরকম আমরা গল্প শুনতাম। তো উদ্রূপ এখন যেটি হচ্ছে, প্রযুক্তি দিয়ে জামাত এরকম কিছু ইউটিউবার তৈরি করেছে যারা এইভাবে হাইড্রোজেন বোমা যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের মতো সমাজে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। বিএনপি নেতাদের, বিএনপির অফিসারদের, মানে যেই জায়গাতে তারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, যেই জায়গাতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, যেই জায়গাতে জামাতের স্বার্থহানি হচ্ছে, সেখানে তারা এইরকম ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। তো এখন ওই জায়গাগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে তো বিএনপিকেও ঠিক ওই রকম লাগবে, এছাড়া তো হবে না। এটা উনি ইন্ডিকেট করেছেন। আর এটা যে কতটা বাস্তব, এখন স্বয়ং ইউনূস সরকার তারাও সিদ্ধান্ত নিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে সকল প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, এই প্রোপাগান্ডা